আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন প্রথম 1 কোটি টাকা উপার্জন করাকে এত কঠিন বলা হয়? কেন প্রায় সব সফল ইনভেস্টর, অন্টারপ্রেনিয়র বা বিজনেস টাইকুন একই কথা বলেন, দ্য ফার্স্ট ক্রোর ইজ দ্য হার্ডেস্ট? চার্লি মাঙ্গার হোক বা ভারতের দিগ্গজ বিনিয়োগকারী রামদেব আগরওয়াল, দুজনেই একটাই কথা বলেছেন। প্রথম 1 কোটি আসলে আপনার থিঙ্কিং, আপনার ডিসিপ্লিন আর আপনার পেশেন্স, এই তিনটের সবচেয়ে বড় পরীক্ষা। চার্লি মাঙ্গার তো খুব পরিষ্কার ভাষায় বলেছিলেন, দ্য হার্ড পার্ট অফ দ্য প্রসেস ফর মোস্ট পিপল ইজ দ্য ফার্স্ট $1,000। আর সত্যি বলতে কি, যখন আপনি একদম শূন্য থেকে শুরু করেন, না কোনো ব্যাকগ্রাউন্ড, না কোনো শর্টকাট, তখন 1 কোটি বা 10 কোটি টাকা আয় করা এমন মনে হয় যেন ওপরের কারোর হাত থাকাও দরকার। আমাদের বেশিরভাগ মানুষ চার্লি মাঙ্গারকে শুধু ওয়ারেন বাফেটের পার্টনার হিসেবেই চেনে, বার্কশায়ার হ্যাথাওয়ের ব্রেন হিসেবে। কিন্তু খুব কম মানুষ জানে চার্লি মাঙ্গার কোনো ধনী পরিবার থেকে আসেননি। না ছিল বড় কোনো ইনহেরিটেন্স, না ছিল রেডিমেড কোনো এম্পায়ার। যখন প্রথমবার ওয়ারেন বাফেট আর চার্লি মাঙ্গারের দেখা হয়, তখন বাফেট তাকে দেখে শুধু একটা শব্দই বলেছিলেন, সো জেনারাস। মানে এমন একজন মানুষ যার চিন্তাভাবনা, ভিশন আর ভ্যালিউজ অন্যদের থেকে একদম আলাদা। আজ ভয়েস বুক হাব বেঙ্গলির এই ভিডিওতে আমরা শুধু মোটিভেশনাল কথা বলবো না, আমরা বুঝব রিয়েল জার্নি। কিভাবে চার্লি মাঙ্গার নিজের প্রথম $1 কোটি বানানোর আগে প্রথম $1,00,000 উপার্জন করেছিলেন। তিনি কি ভুল করেছিলেন, কোন কোন হ্যাবিটস ডেভেলপ করেছিলেন, আর কিভাবে তিনি লং টার্ম চিন্তা ধরে রেখেছিলেন যখন বাকিরা সবাই শর্ট টার্ম প্রফিটসের পেছনে দৌড়াচ্ছিল। আর শেষে আমরা জানব, ভারতে বসে আজ যদি আপনি জিরো থেকে স্টার্ট করেন, তাহলে কিভাবে আপনিও নিজের 1 কোটি টাকার জার্নি শুরু করতে পারেন। যদি আপনার মনে হয় আমার তো কিছুই নেই, তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। কারণ যদি চার্লি মাঙ্গার কোনো প্রিভিলেজ ছাড়াই এটা করতে পারেন, তাহলে রাইট মাইন্ডসেট আর পেশেন্স নিয়ে আপনিও করতে পারেন। একবার চোখ বন্ধ করে একটা সিন ইম্যাজিন করুন। আমেরিকার একটা ছোট্ট শহর, ওমাহা। না কোনো গ্ল্যামার, না কোনো লাক্সারি, শুধু একটা সাদামাটা পরিবেশ যেখানে মানুষ একটাই কথায় বিশ্বাস করত, জীবনে জিততে চাইলে কেউ এসে তোমাকে বাঁচাবে না, তোমাকেই সামনে এগোতে হবে, নিজের প্রবলেম নিজেকেই সলভ করতে হবে। এই জায়গা থেকেই চার্লি মাঙ্গার আর ওয়ারেন বাফেটের মতো মানুষ উঠে এসেছেন। আর এই চিন্তাধারাই পরে গিয়ে পৃথিবীর সবচেয়ে বড় ফরচুনসের ফাউন্ডেশন তৈরি করেছে। চার্লি মাঙ্গারের দাদু জাজ মাঙ্গার ভীষণ গরিব অবস্থায় জন্মেছিলেন। গল্পে শোনা যায় অনেক সময় তার কাছে এতটুকু টাকাও থাকতো না যে প্রতিদিন ভালো আর টাটকা খাবার কিনতে পারেন। অনেক রাতে তিনি মিট শপে যেতেন আর সেখানে পড়ে থাকা ছোট ছোট বাকি টুকরোগুলো খুব সস্তায় কিনে আনতেন। ওটা ছিল বাধ্যবাধকতা, কিন্তু সেই কঠিন পরিস্থিতির মাঝেও তিনি একটা জিনিস কখনো ছাড়েননি, হার্ড ওয়ার্ক আর সেলফ রেসপেক্ট। এই মানুষটাই পরে গিয়ে ওমাহায় একজন জাজ হন। আর দাদুর এই লড়াই, এই সংগ্রাম ছোটবেলা থেকেই চার্লি মাঙ্গারের মনে গভীরভাবে বসে যায়। তিনি বুঝে গিয়েছিলেন পরিস্থিতি যেমনই হোক, ভাবনা বড় হওয়া দরকার। টিনেজ বয়সে চার্লি মাঙ্গার ঠিক সেটাই করেছিলেন যেটা আজ বেশিরভাগ মিডল ক্লাস ছেলেমেয়েরা করে। তিনি কাজ করেছিলেন ওয়ারেন বাফেটের দাদার গ্রোসারি শপে। দোকানের নাম ছিল বাফেট অ্যান্ড সান। টানা 40টা স্যাটারডে, প্রতিদিন 12 ঘন্টা করে কাজ, আর বদলে পাওয়া যেত মাত্র $2। মজার ব্যাপার কি জানেন? যখন ওয়ারেন বাফেটের দাদু আর্নেস্ট বাফেট ট্যাক্স দিতেন, তখন চার্লিকেও বলতেন, তুমিও টোটাল ট্যাক্সের মধ্যে 2 পেনি দেবে। এই ছোট ঘটনাটা থেকেই চার্লি জীবনের একদম ব্রুটাল লেসন শিখে নেন, ট্যাক্সের লেসন আর সিস্টেমের লেসন। আর এই সময়ে তিনি আরেকটা খুব তেতো সত্য বুঝে ফেলেন, পিওর হার্ডওয়ার্ক স্কেল করা যায় না, শুধু খেটে খেটে খুব বড় টাকা বানানো যায় না। এই কারণেই চার্লি সবসময় এমন পথ খুঁজতে শুরু করেন যেখানে পরিশ্রমের সঙ্গে সঙ্গে ব্রেনও কাজ করবে। পড়াশোনায় চার্লি ছিলেন অসম্ভব ব্রিলিয়ান্ট। তিনি হার্ভার্ড ল স্কুল থেকে 1948 সালে অনার্স সহ গ্র্যাজুয়েশন করেন। তার সামনে অপশন ছিল বোস্টনে থেকে একটা সেফ, রেসপেক্টেবল প্রফেশনাল লাইফ কাটানো। কিন্তু চার্লির কাছে সেই গেমটা ভালো লাগেনি। তার মনে হয়েছিল প্রফেশনাল ওয়ার্ল্ডে বেশিরভাগ সময় জয় আসে না মেরিট থেকে, জয় আসে পলিটিক্স আর নেটওয়ার্কিং থেকে। আর চার্লি মাঙ্গার এমন একটা খেলা খেলতে চেয়েছিলেন যেখানে জয় আসবে শুধু ক্যাপেবিলিটি থেকে। তাই তিনি একটা বড় সিদ্ধান্ত নেন, সব ছেড়ে লস অ্যাঞ্জেলেসে শিফট করেন। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন চ্যাপ্টার তখনও বাকি ছিল। 1950-এর দশক চার্লি মাঙ্গারের জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক সময়।
1953 সালে তার প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। তিনি ইমোশনালি পুরো ভেঙে পড়েন। ঠিক 1 বছর পরে 1954 সালে তিনি জানতে পারেন তার 8 বছরের ছেলে টেডি লিউকেমিয়াতে আক্রান্ত। আর একদম 1 বছর পর যখন টেডির বয়স মাত্র 9 বছর, সেই পৃথিবী ছেড়ে চলে যায়। এই পুরো সময়টা চার্লি দিন রাত কাজ করছিলেন। তার কোনো ইন্স্যুরেন্স ছিল না। ছেলের চিকিৎসা আর ওষুধের সব খরচ তাকেই বহন করতে হয়। তিনি ফাইন্যান্সিয়ালি পুরো ভেঙে পড়েন। প্রায় 10 কিলো ওজন কমে যায়। আর এই অসহ্য যন্ত্রণা, এই স্ট্রাগলের মাঝেই তার মাথায় আসে একটা ব্রুটাল রিয়েলাইজেশন। যদি আপনার জীবনে $1,00,000 না থাকে, তাহলে আপনি সব সময় ফ্রেজাইল থাকবেন। $1,000 আগে আপনি যতই কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝেন না কেন, তা আপনার জীবনে কোনো মিনিংফুল ইম্প্যাক্ট আনে না। আসল খেলা শুরু হয় তখনই যখন আপনার কাছে একটা সলিড বেস থাকে। যদি আপনার মনে হয় আমার তো কিছুই নেই, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ এই গল্প শুধু চার্লি মাঙ্গারের নয়, এই গল্প প্রত্যেক সেই মানুষের যে শূন্য থেকে শুরু করছে। একটু থামুন, নিজেকে একটা সিম্পল প্রশ্ন করুন। 5,000 টাকার 10% কত? 500 টাকা। সত্যি বলতে এই 500 টাকা আমাদের জীবনে কিছুই চেঞ্জ করে না। না স্ট্রেস কমায়, না ফিয়ার দূর করে, না ফিউচারকে সিকিউর মনে করায়। এবার এই ক্যালকুলেশনটা একটু বড় করে দেখুন। 1 কোটি টাকার 10% কত? 1,00,000 টাকা। আর এখান থেকেই পুরো গেম বদলে যায়। কারণ 1,00,000 টাকা এমন একটা অ্যামাউন্ট যা সত্যিই আপনার জীবনের নিডেল মুভ করতে পারে। এই কারণেই চার্লি মাঙ্গার বারবার বলতেন, নাম্বারস ছোট হলে কম্পাউন্ডিং থিওরি বইয়ে ভালো লাগে, জীবনে নয়। যার কাছে 0 টাকা আছে, সে যদি পুরো বছরে 20% রিটার্নও পায়, তাহলে বাড়বে মাত্র 100 টাকা। এখন ভাবুন, একটা ছোট কার অ্যাক্সিডেন্ট, ঘরের কারো মেডিকেল এমার্জেন্সি বা হঠাৎ বড় কোনো এক্সপেন্স, এই 100 টাকা এক ঝটকায় শেষ হয়ে যাবে। আর তখন আপনার ফাইন্যান্সিয়াল লাইফ আবার ফিরে যাবে জিরো লাইনে। এই রিয়ালিটিটাই বেশিরভাগ মানুষ ইগনোর করে দেয়। এই জন্যই চার্লি মাঙ্গারের একটা খুব ক্লিয়ার রুল ছিল, যখনই ইনকাম বাড়বে, লাইফস্টাইল নয়, সেভিং বাড়াও। এটা সেই ফেজ যেখানে শো অফ করার কোনো দরকার নেই। যদি আপনার কাছে এখনও মিনিমাম বেসটাই না থাকে, তাহলে নেবার্সদের ইমপ্রেস করার গেম খেলবেন কেন? নতুন গাড়ি, দামি ফোন, ব্র্যান্ডেড কাপড় এসব পরে হবে। এই মুহূর্তে আপনার একটাই কাজ, ছোট ছোট নাম্বারস জমাতে থাকা, বারবার থামা ছাড়া। কারণ এই ছোট নাম্বারসই একদিন বড় নাম্বারস হয়। আর এই বড় নাম্বারসই আপনাকে দেয় ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। সত্যিটা হলো, 1 কোটি টাকা আপনাকে সুপার রিচ বানিয়ে দেয় না। আপনি ওভারনাইট বিলিয়নিয়ার হয়ে যান না। কিন্তু প্রথম 1 কোটি আপনাকে একটা নতুন ফাইন্যান্সিয়াল গেমে নিয়ে যায়। সেই গেমে ছোট এমার্জেন্সি আপনার জীবনকে ডিলেল করে না। সেই গেমে আপনার মাথা পরিষ্কার থাকে। ডিসিশন আসে ফিয়ার থেকে নয়, ক্ল্যারিটি থেকে। আর সেই গেমেই আপনি বেশি অপরচুনিটিস দেখতে পান। কারণ তখন আপনি শুধু সারভাইভ করছেন না, আপনি প্ল্যান করছেন। একটা মুহূর্ত ইমাজিন করুন, একজন মানুষ যে সদ্য তার 9 বছরের ছেলেকে হারিয়েছে, ভেতর থেকে পুরো ভেঙে পড়েছে, ইমোশনালি এমটি। আর ঠিক সেই সময় জীবন তাকে বলে, এখন শুধু সারভাইভ করলেই চলবে না, এগিয়েও যেতে হবে। এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ সেফ প্লে করে। কিন্তু চার্লি মাঙ্গার উল্টোটা করেন। ছেলের মৃত্যুর পর তিনি ফিয়ার দিয়ে নয়, ডিসিশন দিয়ে এগিয়ে যান। চার্লি মাঙ্গার একটা বড় লোন নেন আর এক বন্ধুর সঙ্গে মিলে একটা ছোট কোম্পানি কিনে নেন, ট্রান্সফরমার ইঞ্জিনিয়ার্স। সেই সময় বিশ্বজুড়ে চলছিল কোরিয়ান যুদ্ধ। চারদিকে ফ্যাক্টরি তৈরি হচ্ছিল, ইনফ্রাস্ট্রাকচার বানানো হচ্ছিল, আর প্রতিটা ফ্যাক্টরির দরকার ছিল ট্রান্সফরমার। ডিমান্ড এতটাই বেশি ছিল যেন মনে হচ্ছিল টাকা লিটারালি মাটি থেকে তুলে নেওয়া যায়। শুরুর দিকে সবকিছু একদম পারফেক্ট লাগছিল। অর্ডারস আসছিল, রেভিনিউ বাড়ছিল, আর চার্লির মনে হতে শুরু করেছিল, হয়তো এটাই সেই রাস্তা যেখান থেকে আমি আমার ফাইন্যান্সিয়াল বেস বানাতে পারবো। কিন্তু রিয়েল লাইফ সবসময় স্মুথ চলে না। যুদ্ধ শেষ হয়ে গেল, ফ্যাক্টরিজের গ্রোথ ধীরে হয়ে গেল। হঠাৎ করে সবাই ট্রান্সফর্মার বিজনেসে ঝাঁপিয়ে পড়ল। কম্পিটিশন বেড়ে গেল। এক কোম্পানি আরেক কোম্পানির সঙ্গে প্রাইস কাট করতে শুরু করল। যেটা গতকাল পর্যন্ত প্রফিট ছিল, আজ সেটাই লস হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই সিচুয়েশন এমন দাঁড়ালো যে পুরো ইন্ডাস্ট্রিতেই আর কেউ টাকা কামাতে পারছিল না। চার্লি নিজের দিক থেকে সবকিছু ট্রাই করেছিলেন। পার্সোনাল এক্সপেন্সেস একদম কাটছাট করে ফেললেন, অলমোস্ট মিনিমাম লাইফ শুরু করলেন। কিন্তু তারপরেও কোম্পানি ডুবে গেল। এই ফেলিয়ার শুধু টাকার ক্ষতি ছিল না, এটা আরও বেশি ভারী ছিল এমন একজন মানুষের জন্য
যে আগেই ডিপ ইমোশনাল পেনের মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু এখানেই চার্লি মাঙ্গার অন্যদের থেকে আলাদা হয়ে যান। তিনি এই ফেলিয়ারকে কার্স বানাননি, তিনি এটাকে লেসন বানিয়েছিলেন। আর এই লেসেন্সই পরে তাকে ওয়ারেন বাফেটের পার্টনার আর দুনিয়ার সবচেয়ে ক্লিয়ার থিঙ্কার বানায়। প্রথম লেসন যেটা তিনি শিখলেন, লেভারেজ নেওয়া ভুল নয়। যে মানুষ জিরো থেকে স্টার্ট করে সে যদি লেভারেজ না নেয় তাহলে খুব ধীরে এগোবে। কিন্তু দ্বিতীয় লেসন ছিল আরও বেশি ইম্পর্ট্যান্ট। সব লেভারেজ ভালো নয়। লেভারেজ এমন হওয়া দরকার যেখানে আপসাইড অনেক বড় আর ডাউনসাইড লিমিটেড। এমন লেভারেজ যেখানে আপনি ঠিক হলে জীবন বদলে যাবে, কিন্তু ভুল হলে জীবন শেষ হয়ে যাবে না। এই চিন্তাধারাই পরে চার্লি মাঙ্গারের ইনভেস্টিং ফিলোসফির ব্যাকবোন হয়ে যায়। তিনি বুঝে গিয়েছিলেন আসল গেম দ্রুত ধনী হবার নয়, আসল গেম হল ভুল সিদ্ধান্ত এড়িয়ে দীর্ঘ সময় গেমের ভেতরে টিকে থাকা। আর এই মাইন্ডসেটই প্রথম 1 কোটি বানানোর ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করে। এখান থেকেই গল্পটা আরেকটা লেভেলে চলে যায়। প্রথম বিজনেস ফেল হবার পর বেশিরভাগ মানুষ লেভারেজ শব্দটা শুনলেই ভয় পেয়ে যায়, কিন্তু চার্লি মাঙ্গার সেই ধরনের মানুষ ছিলেন না। তিনি ফেলিয়ার থেকে এটা শিখলেন না যে লেভারেজ খারাপ, তিনি শিখলেন রং লেভারেজ মারাত্মক হতে পারে। এই শিক্ষা নিয়েই 1960 সালে তিনি আবার লেভারেজ ব্যবহার করলেন, এইবার রিয়েল এস্টেটে। মজার বিষয় হল চার্লির প্র্যাকটিক্যালি প্রপার্টি বিজনেস সম্পর্কে কিছুই জানা ছিল না। তিনি না ছিলেন বিল্ডার, না ছিলেন ব্রোকার, তিনি ছিলেন একজন লয়ার, কিন্তু এবার একদম বদলে যাওয়া মাইন্ডসেট নিয়ে। এইবার তিনি ব্লাইন্ড অপটিমিজম নিয়ে চলেননি, তিনি চলেছিলেন আপসাইড ডাউনসাইড অ্যানালিসিস দিয়ে। তিনি নাম্বারস দেখলেন, রিস্ক বুঝলেন, তারপরই স্টেপ নিলেন। প্রথম প্রজেক্ট ঠিকঠাক চলল, তিনি একটা প্রপার্টি কিনলেন আর ভালো প্রাইসে বিক্রি করলেন। কনফিডেন্স বাড়ল, তারপর দ্বিতীয় প্রপার্টিও লোন নিয়ে নিলেন, সেখানেও প্রফিট হলো। ধীরে ধীরে সবকিছু তার ফেভারে যেতে শুরু করল। কিন্তু আসল টেস্ট এলো তৃতীয় ডিলে, একটা ডুপ্লেক্স প্রপার্টি। চার্লির কাছে পরিষ্কার ছিল এটা প্রাইম লোকেশনের প্রপার্টি। যদি তিনি এতে লোন পান তাহলে ভালো দামে বিক্রি করে মাঝখান থেকে ডিসেন্ট টাকা কামাতে পারবেন। প্রবলেম একটাই ছিল, এই জমিটা ছিল গভর্নমেন্ট ওন্ড, আর সরকার এটা দিতে রাজি ছিল মাত্র 49 বছরের লিজে। সেই সময় রুল একদম ক্লিয়ার ছিল, কোনো ব্যাংক লোন দিত না যদি লিজ অন্তত 50 বছরের না হয়। এখানে ছিল মাত্র 49 বছর, শুধু 1 বছরের কমতি। কিন্তু এই 1 বছরের জন্যই প্রতিটা ব্যাংক চার্লিকে না বলে দেয়। ডিল পারফেক্ট ছিল, লোকেশন পারফেক্ট ছিল, বায়ার রেডি ছিল, কিন্তু ফাইন্যান্সিং মিলছিল না। এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু চার্লি মাঙ্গার একটা আলাদা অ্যাঙ্গেল থেকে ভাবলেন। তিনি বুঝে গিয়েছিলেন অপরচুনিটি প্রায়ই সেখানে লুকিয়ে থাকে যেখানে সিস্টেম খুব রিজিড হয়। তিনি বড় ব্যাংকসের পেছনে দৌড়ানো বন্ধ করলেন আর লোকাল লেভেলে খোঁজা শুরু করলেন। অনেক দরজায় কড়া নাড়ার পর তিনি পেলেন একটা ছোট লোকাল সেভিংস অ্যান্ড লোন ব্যাংক, স্টেট মিউচুয়াল। এই ব্যাংকের নিজের একটা সমস্যা ছিল, তারা রিসেন্টলি অনেক মানুষের কাছ থেকে ডিপোজিটস নিয়েছিল, আর অল্প সময়ের মধ্যেই সেই ডিপোজিটসের ওপর ইন্টারেস্ট দিতে হতো। ব্যাংকের আর্জেন্টলি দরকার ছিল এমন বড়োয়ার্স যারা লোন নেবে আর ব্যাংকের টাকা কাজে লাগবে। চার্লি ব্যাংকের সামনে প্রপার্টির সব ডকুমেন্টস রাখলেন, রিস্ক এক্সপ্লেন করলেন, আপসাইড বোঝালেন, আর ব্যাংক এমন একটা ডিসিশন নিল যেটা অন্য ব্যাংকস নিতে পারেনি। তারা 49 বছরের লিস্টটা ইগনোর করে দিল। লোন মঞ্জুর হয়ে গেল, আর ঠিক যেমনটা চার্লি আগেই ক্যালকুলেট করেছিলেন ঠিক তেমনটাই হলো। প্রপার্টি কেনা হলো, ডিল ক্লোজ হলো, আর অল্প সময়ের মধ্যেই চার্লি সেই প্রপার্টি ফ্লিপ করে দিলেন। মাঝখান থেকে তিনি ভালো অ্যামাউন্টের কমিশন আর প্রফিট করলেন। এটা কোনো ওভারনাইট জ্যাকপট ছিল না, এটা ছিল একটা ওয়েল থট লেভারেজ মুভ। এখান থেকেই চার্লি মাঙ্গার আরেকটা পাওয়ারফুল লেসন শিখলেন। প্রথম 1 কোটি সরাসরি খাটনি দিয়ে নয়, সঠিক স্ট্রাকচার দিয়ে তৈরি হয়। কখনো ক্যাপিটাল কম থাকে, কখনো রুলস খুব রিজিড হয়, কখনো ব্যাংকস সোজাসুজি না বলে দেয়। কিন্তু যে মানুষ নাম্বারস বোঝে, রিস্ক লিমিট করে আর অপরচুনিটি চিনতে পারে, সেই মানুষই গেমে এগিয়ে যায়। এই জায়গাতেই গল্পের সেই টার্নিং পয়েন্ট আসে, যেখানে টাকা আর শুধু একটা নাম্বার থাকে না, এটা ফ্রিডম হয়ে যায়। 2-3টে সাকসেসফুল ডিলের পর বেশিরভাগ মানুষ গ্রিডের কারণে আরও গভীরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু চার্লি মাঙ্গার ঠিক উল্টোটা করেছিলেন। তিনি আরও 2টো ডিল করলেন, তারপর রিয়েল এস্টেট বিজনেস সেখানেই বন্ধ করে দিলেন। কেন? কারণ তার গোল ছিল না একটা বিশাল বিজনেস এম্পায়ার বানানো, তার গোল ছিল ফাইন্যান্সিয়াল ফ্রিডম।
এই মোট 5টা প্রজেক্টে চার্লি প্রায় $1.4 মিলিয়ন আয় করেন। আজকের টাকার হিসেব করলে এই অ্যামাউন্ট প্রায় 12 কোটি টাকার কাছাকাছি। আর যেই মুহূর্তে এই টাকা তার হাতে আসে, চার্লির কাছে একটা বিষয় ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। এখন আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি। এখন জীবন আর সার্ভাইভাল মোডে নেই। এখন ডিসিশনস নেওয়া হবে না ফিয়ার থেকে। এখন তিনি নিজের শর্তে বাঁচতে পারবেন। চার্লি মাঙ্গারের একটা খুব পাওয়ারফুল কনসেপ্ট ছিল। তিনি বলতেন, এখন আমার প্রতিটা ডলার আমার এমপ্লয়ি। এমন এমপ্লয়ি যে কখনো ছুটি চায় না, কখনো সিক লিভ নেয় না, আর প্রতিদিন আমার জন্য কাজ করে। এই শিফটটাই প্রথম 1 কোটি আপনাকে দেয়। আপনি হার্ড ওয়ার্ক করা বন্ধ করেন না, কিন্তু এখন আপনার পরিশ্রম একা থাকে না, আপনার টাকাও আপনার সঙ্গে কাজ করে। চার্লি মাঙ্গার মৃত্যুর আগে একটা কথা বলেছিলেন, যেটাই এই পুরো গল্পের এসেন্স। তিনি বলেছিলেন, আই ডিড বিকাম আ বিলিয়নিয়ার, বাট আই নেভার ওয়ান্টেড টু বি আ বিলিয়নিয়ার। আই জাস্ট ওয়ান্টেড টু বি ইন্ডিপেন্ডেন্ট। তার স্বপ্ন ছিল না প্রাইভেট জেট বা লাক্সারি লাইফ। তার স্বপ্ন ছিল শুধু এটুকুই যে কোনো সিস্টেম, কোনো বস, কোনো পরিস্থিতি যেন তাকে কখনো বলতে না পারে, আজ তুমি ছুটি নিতে পারবে না। আর এই লেসেনটাই এই পুরো ভিডিওর হার্ট। প্রথম 1 কোটি আপনাকে ধনী বানায় না, ওটা আপনাকে মুক্ত বানায়। ওটা আপনাকে এমন একটা জীবন দেয় যেখানে আপনি বাধ্য হয়ে কাজ করেন না, আপনি চয়েস থেকে কাজ করেন। যেখানে আপনি অপরচুনিটিস বেছে নেন, তাদের পেছনে দৌড়ান না। আপনি যদি আজ 0 থেকে স্টার্ট করেন, তাহলে আপনার প্রথম গোল ফেরারি বা ম্যানশন হওয়া উচিত নয়। আপনার প্রথম গোল হওয়া উচিত ফ্রিডম ফান্ড, এমন একটা বেস যার পরে আপনার প্রতিটা ডিসিশন ফিয়ার থেকে নয়, ক্ল্যারিটি থেকে নেওয়া হবে। ভয়েস বুক হাব বেঙ্গলির এই ভিডিওতে আমরা এই মাইন্ডসেটটাই ওয়ারেন বাফেট আর চার্লি মাঙ্গারের চিন্তা থেকে বুঝছি, কিভাবে 0 থেকে স্টার্ট করে রাইট লিভারেজ, রাইট পেশেন্স আর রাইট ডিসিপ্লিন দিয়ে প্রথম 1 কোটি বানানো যায়। কারণ টাকা ডেস্টিনেশন নয়, টাকা হলো আজাদির রাস্তা। এবার সবচেয়ে বড় আর সবচেয়ে অনেস্ট প্রশ্ন আসে, আমরা আমাদের প্রথম 1 কোটি আসলে বানাবো কিভাবে? সবাই কোটির কথা বলে, কিন্তু প্রথম কোটিতে পৌঁছানোর রাস্তা খুব কম মানুষই পরিষ্কার করে বলে। আর এখানেই চার্লি মাঙ্গার একদম ঘুরিয়ে না বলে সোজা কথা বলেন। তিনি বলেন, প্রথম 1 কোটি বানানো ইজি নয়। এতে কোনো ম্যাজিক নেই, কোনো সিক্রেট শর্টকাট নেই। এটা সেই সেম বোরিং ওল্ড প্রসেস। বেশি আর্ন করো, কম স্পেন্ড করো, আর যা বাঁচে সেটা রেগুলার ইনভেস্ট করো। প্রথম কোটি গ্ল্যামার দিয়ে আসে না, ওটা আসে পিওর হার্ড ওয়ার্ক থেকে। এটা আপনার সোয়েট ইকুইটি, আপনার ঘাম, আপনার লং আওয়ার্স, আপনার ডিসিপ্লিনের টাকা। এই ফেজে রিটার্নস ছোট মনে হবে, গ্রোথ স্লো লাগবে, আর অনেক সময় মনে হবে এত পরিশ্রমের পরেও কিছুই যেন বদলাচ্ছে না। এটাই সেই ফেজ যেখানে বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে। এই জার্নিতে সব দিক থেকে টেম্পটেশন আসবে। কেউ বলবে ক্রিপ্টোতে দ্রুত টাকা বানানো যায়, কেউ বলবে ট্রেডিং করো, ইন্ট্রাডে করো, অপশনস খেলো, কেউ আবার নতুন নতুন গোল্ডেন স্কিমস নিয়ে আসবে, শুধু এটা করো 1 বছরের মধ্যে কোটি। কিন্তু চার্লি মাঙ্গারের রুল খুব ক্লিয়ার ছিল, যেটা কাজ করছে সেটাতেই লেগে থাকো। বারবার এক রাস্তা ছেড়ে আরেক রাস্তায় গেলে ডেস্টিনেশন আরও দূরে চলে যায়। কনসিস্টেন্সি বোরিং লাগে, কিন্তু সত্যি কথা হলো কনসিস্টেন্সিই কাজ করে। এখন আসল গেম চেঞ্জার পয়েন্টটা বুঝে নিন। ধরুন আপনার প্রথম 1 কোটি টাকা বানাতে 10 বছর লেগে গেল। এখানেই বেশিরভাগ মানুষ ভাবে এত সময় খুব বেশি, কিন্তু চার্লি মাঙ্গার বলেন এই জায়গা থেকেই কম্পাউন্ডিংয়ের আসল রেস শুরু হয়। প্রথম 1 কোটি হওয়ার পর দ্বিতীয় কোটি হয়তো আসবে 6 বছরে, তৃতীয়টা 3.5 বছরে, তারপর 2.5 বছরে, তারপর 2 বছরে, তারপর 1.5 বছরে, তারপর প্রায় 1.3 বছরে, আর তারপর 1 বছরে। আর আপনি যখন প্রায় 20 কোটির আশেপাশে পৌঁছে যান, তখন প্রতি 4 মাসে 1 কোটি করে যোগ হতে থাকে। এরপর এই স্পিড আরও বাড়তে থাকে। তারপর এমন একটা স্টেজ আসে যেখানে জীবন পুরো বদলে যায়। এখন আপনি শুধু কাজ করে টাকা কামাচ্ছেন না, আপনার অ্যাসেটস কাজ করছে। ইন্টারেস্ট, ডিভিডেন্ডস, অ্যাপ্রিসিয়েশন সব মিলিয়ে এত টাকা আসতে থাকে যে আপনি খরচ করতেও পারেন না। কিন্তু এই স্টেজ হঠাৎ করে আসে না, এটা শুরু হয় ঠিক সেই প্রথম 1 কোটি থেকেই। আর এটাই সেই সত্য যেটা মানুষ শুনতে চায় না। প্রথম 1 কোটি জেনুইনলি খুব কঠিন। এখানে ইগো ভাঙে, পেশেন্স পরীক্ষা হয়, ডিসিপ্লিন ভেঙে পড়তে চায়। কিন্তু আপনি যদি এই ফেজ পার করে ফেলতে পারেন, তাহলে জীবনের পুরো গেম বদলে যায়। ভয়েস বুক হাব বেঙ্গলির আজকের এই ভিডিওতে আমরা এই দেখতে বোরিং কিন্তু লাইফ চেঞ্জিং প্রসেসটাই ডিটেলে বুঝব।
ওয়ারেন বাফেট আর চার্লি মাঙ্গারের মাইন্ডসেট নিয়ে জিরো থেকে স্টার্ট করে ডিস্ট্র্যাকশনস ইগনোর করে আর সঠিক মাইন্ডসেট নিয়ে প্রথম 1 কোটি কিভাবে বানানো যায়। কারণ প্রথম 1 কোটি টাকা শেখায় না, প্রথম 1 কোটি সাবার শেখায়, আর এই সাবারই পরের সব কিছু বদলে দেয়। এখন থেকে ভিডিওটা প্র্যাকটিক্যাল মোডে ঢুকছে, কিন্তু প্রথম 1 কোটি টাকা বানাতে গেলে আপনাকে অ্যাকশন নিতেই হবে। এই কারণেই জয়ের জার্নি শুরু হয় স্টেপ 1 থেকে, রাইটিং ডাউন গোলস। বিজয় প্রথমেই বুঝেছিল জীবনে কিছু শুরু করার আগে গোলস একদম ক্লিয়ার হওয়া দরকার। আমি এটা কেন করছি? আমার এন্ড পয়েন্ট কি? আমি কোথায় পৌঁছতে চাই? এই প্রশ্নগুলো ক্লিয়ার না হলে পরিশ্রম ছড়িয়ে ছিটিয়ে যায়। গোলস লিখে রাখার সবচেয়ে বড় লাভ, ওগুলো আপনাকে প্রতিদিন রিমাইন্ড করে আপনি টাইম পাস করতে আসেননি। গোলস সামনে লেখা থাকলে মোবাইলে অকারণে স্ক্রোল করা আর দিন নষ্ট করা কঠিন হয়ে যায়। গোলস নিজেরাই মোটিভেশন হয়ে যায়। বিজয় র্যান্ডম গোলস বানায়নি, তার কাছে একদম ক্লিয়ার ছিল গোল হতে হবে স্মার্ট, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইমলি। এই 5টা কোয়ালিটি যদি কোনো গোলে না থাকে তাহলে সেটা শুধু উইশ, প্ল্যান নয়। বিজয় খেয়াল করেছিল যারা ধারাবাহিকভাবে সাকসেসফুল তাদের একটা কমন হ্যাবিট থাকে, তারা বছরের শুরুটাই করে গোলস দিয়ে আর পুরো বছরটা ওই গোলসের চারপাশে ডিজাইন করে। বিজয়ও তাই করল। সে তার মেইন গোল লিখল 1 বছরে 1 কোটি টাকা আয় করা। তারপর সেই গোলটাকে মান্থলি, উইকলি আর ডেইলি টার্গেটসে ভেঙে নিল। সে বুঝে গিয়েছিল বড় রেজাল্ট আসে ছোট ডেইলি অ্যাকশন থেকেই। বিজয়ের বিশ্বাস ছিল ডেইলি স্কেডিউলে যদি শুধু ছোট ছোট চেঞ্জ জানা যায় তাহলে লং টার্মে ম্যাসিভ রেজাল্ট বেরোয়। দেরিতে ওঠার বদলে তাড়াতাড়ি ওঠা, টাইম ওয়েস্ট করার বদলে স্কিলে কাজ করা, এই ছোট ডিসিশনসই পরে বড় পার্থক্য তৈরি করে। এখন আসে স্টেপ 2, মানি ইজ এ নাম্বারস গেম। গোল লেখার পর পরের প্রশ্ন ছিল এত টাকা আসবে কোথা থেকে? এখানে বিজয় ইমোশনস দিয়ে নয়, নাম্বারস দিয়ে ভাবতে শুরু করল। সে সিম্পল ক্যালকুলেশন করল, যদি 1 কোটি টাকা আয় করতে হয় তাহলে 500 টাকার জিনিস 2000 কাস্টমারকে বিক্রি করা, অথবা 1000 টাকার জিনিস 1000 কাস্টমারকে, অথবা 5000 টাকার জিনিস 2000 কাস্টমারকে, অথবা 100 টাকার জিনিস 10,000 কাস্টমারকে, অথবা 1 লাখ টাকার জিনিস 100 কাস্টমারকে, অথবা 1 লাখ টাকার জিনিস মাত্র 10 কাস্টমারকে। এর মধ্যে যে কোনো একটা টার্গেট পূরণ হলেই গোল অ্যাচিভ হতে পারে। কিন্তু বিজয় গ্রাউন্ড রিয়ালিটি বোঝে। সে বিগিনার, কেউ তার কাছ থেকে 1 লাখ টাকার প্রোডাক্ট হঠাৎ করে কিনবে না। 100 টাকার টিকিট সাইজও তার জন্য রিস্কি ছিল। তাই সে সবচেয়ে প্র্যাকটিক্যাল অপশনস বেছে নিল। 500 টাকার প্রোডাক্ট 2000 মানুষের কাছে পৌঁছনো, অথবা 1000 টাকার প্রোডাক্ট 1000 মানুষের কাছে। এখন আসল প্রশ্ন সামনে এলো, আমি এমন কি বিক্রি করতে পারি যেটা মানুষ সত্যিই কিনতে চাইবে? বিজয় এমন প্রোডাক্ট খুঁজতে শুরু করল যার ডিমান্ড আছে, যেটা কম খরচে বানানো যায়, যেটা মানুষের রিয়েল প্রবলেম সলভ করে, আর যার জন্য মানুষ টাকা দিতে রেডি। এখান থেকেই শুরু হয় অন্ত্রপ্রেনিউরাল থিঙ্কিং। প্রথম 1 কোটি শুধু গোল দিয়ে তৈরি হয় না, ওটা তৈরি হয় ঠিক প্রশ্ন করার ক্ষমতা দিয়ে। আজকের এই ভিডিওতে আমরা এটাকেই সামনে এগিয়ে বুঝব, কিভাবে সঠিক প্রোডাক্ট বেছে নিতে হয়, কিভাবে নাম্বারস আপনার ফেভারে কাজ করে, আর কিভাবে জিরো থেকে স্টার্ট করে স্টেপ বাই স্টেপ প্রথম 1 কোটি বিল্ড করা যায়। কারণ টাকা ইমোশনস দিয়ে নয়, ক্ল্যারিটি আর ক্যালকুলেশন দিয়ে তৈরি হয়। এখন আমরা সেই জায়গায় পৌঁছাই যেখানে বেশিরভাগ মানুষ ভুল করে, প্রোডাক্টের পেছনে দৌড়ানো কিন্তু প্রবলেমটা ইগনোর করা। স্টেপ 3, ফোকাস অন দ্য প্রবলেম। এই সত্যটা থেকেই সব শুরু হয়। এই প্রশ্নের সবচেয়ে সিম্পল আর সবচেয়ে পাওয়ারফুল উত্তর একটাই, আপনার এন্ড কাস্টমারের প্রবলেমে ফোকাস করুন। ওই এক জিনিসে যেটা তার জীবনকে কঠিন করে তুলছে। কারণ যদি একজন মানুষের সেই প্রবলেম থাকে তাহলে বিশ্বাস করুন একই প্রবলেম নিয়ে হাজারো লাখো মানুষ লড়াই করছে। টাকা প্রোডাক্টে নেই, টাকা আছে প্রবলেমের সলিউশনে। বিজয় নিজেকে একটা খুব অনেস্ট প্রশ্ন করেছিল, আমার নিজের সবচেয়ে বড় প্রবলেম কি? উত্তরটা একদম ক্লিয়ার ছিল, মানি মেকিং আর আর্লি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। বিজয় চাইতো কেউ যদি তাকে সঠিক পথটা দেখায়, কেউ যদি বলে কম বয়সে টাকা কিভাবে বুঝতে হয়, কিভাবে অ্যাসেটস বানাতে হয়, আর কিভাবে জীবনকে বাধ্যবাধকতার বাইরে বের করে আনতে হয়। আর সে এটাও জানত যদি কেউ তাকে এই জিনিসগুলো শেখায় তাহলে সে খুশি মনে তার জন্য টাকা দিতেও রাজি। ঠিক এখানেই তার মাথায় বাতি জ্বলে উঠল। বিজয় বুঝে গেল তার বাইরে কোথাও আইডিয়া খুঁজতে হবে না, তার আইডিয়া লুকিয়ে আছে তার নিজের প্রবলেমের মধ্যেই। সে সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ল। সে নিজের লার্নিংকে সিরিয়াসলি নেওয়া শুরু করল, বুকস পড়ল,
পডকাস্ট শুনল, ইন্টারনেট থেকে ইনফরমেশন জোগাড় করল, মেন্টার্সদের অবজার্ভ করল, তারপর এই সব ইনফরমেশনকে অর্গানাইজ করল, সিম্পলিফাই করল, যাতে একজন সাধারণ মানুষও সহজে বুঝতে পারে। এই পুরো প্রসেস থেকেই সে তার প্রথম প্রোডাক্ট বানালো, হাউ টু অ্যাচিভ আর্লি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এবার এলো প্রাইসিংয়ের প্রশ্ন। ধরুন সে কোর্সের প্রাইস রাখল 1000 টাকা। ম্যাথ ছিল সিম্পল, 1 কোটি টাকা আয় করতে হলে তার দরকার ছিল 1000 কাস্টমার্স। কিন্তু এখানেই সামনে এলো একটা ব্রুটাল রিয়ালিটি। বিজয় তখন বিগিনার, না ছিল কোনো ব্র্যান্ড, না অথরিটি, না ট্রাস্ট। কেউ হঠাৎ করে 1000 টাকা দিয়ে দেবে না। এখান থেকেই শুরু হলো আসল গেম, ট্রাস্ট বিল্ডিং। বিজয় শর্টকাটস খুঁজল না, সে আগে ভ্যালু দিতে শুরু করল, ফ্রি ট্রেনিং ওয়ার্কশপস করল, সোশ্যাল মিডিয়াতে নিজের প্রেজেন্স বানালো, রেগুলার কন্টেন্ট দিতে লাগল, কোনো টাকা না চেয়ে মানুষকে হেল্প করতে লাগল। স্লোলি মানুষ তাকে চিনতে শুরু করল, বোঝা শুরু করল, আর তার ওপর ভরসা করতে শুরু করল। এই ট্রাস্টই পরে সেলসে কনভার্ট হল। বিজয় আরেকটা স্মার্ট কাজ করল, সে নিজের কাস্টমারদের কাছ থেকে রেগুলার ফিডব্যাক নিত। কোর্সে যেখানে যা ঘাটতি ছিল সেটা ইমপ্রুভ করত। কন্টেন্ট আরও ভালো হলো, ক্ল্যারিটি বাড়ল, রেজাল্টস আসতে শুরু করল। আর যখন মানুষ সত্যি ভ্যালু পেল, তারা নিজেরাই অন্যদের রেকমেন্ড করতে শুরু করল। ওয়ার্ড অফ মাউথ শুরু হলো, আর এটি সবচেয়ে পাওয়ারফুল মার্কেটিং। ধীরে ধীরে তার কোর্স ছড়িয়ে পড়ল, অডিয়েন্স বাড়তে লাগল, ট্রাস্ট কম্পাউন্ড হতে থাকল। শেষ পর্যন্ত বিজয় তার টার্গেট অ্যাচিভ করল, 10,000 কাস্টমার্স, আর এইভাবেই সে 1 কোটি টাকার রেভিনিউ জেনারেট করল। কিন্তু এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বোঝা দরকার। বিজয়ের কেস একটা এক্সাম্পল, কোনো গ্যারান্টি নয়। খুবই রেয়ার হয় যে কেউ প্রথম বছরেই এত বড় সাকসেস অ্যাচিভ করে। স্কিলস বিল্ড করতে, ডিসিশন মেকিং শার্প করতে, নিজেকে কেপেবল বানাতে সব কিছুতে টাইম লাগে। কেউই অভিমন্যুর মতো মায়ের পেট থেকেই সব শিখে আসে না। ওভারনাইট সাকসেসের পেছনে প্রায়ই লুকিয়ে থাকে বছরের পর বছর স্লিপলেস নাইটস। তাই আমি আপনাকে কোনো ফলস হোপ দিতে চাই না। হ্যাঁ, 1 বছরে 1 কোটি পসিবল, কিন্তু তার যোগ্য হয়ে উঠতে 1 বছর যথেষ্ট নয়। আই হোপ ইউ গেট দিস পয়েন্ট। বিজয়ের জার্নি থেকে আমরা একটা মেথড শিখি, টেমপ্লেট নয়। জরুরি নয় যে বিজয় কোর্স বিক্রি করে টাকা বানিয়েছে, তাই আপনাকেও সেটাই করতে হবে। ধনী হওয়ার রাস্তা অনেক, আর এই কারণেই ভয়েসবুক হাব বেঙ্গলির এই ভিডিওতে আমি আপনাকে 12টা আলাদা পথ দেখাচ্ছি, যার মধ্যে থেকে আপনি নিজের কনভেনিয়েন্স আর স্কিল অনুযায়ী যে কোনো একটা বেছে নিয়ে কাজ শুরু করতে পারেন।